নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ ঘিরে সোশ্যাল মিডিয়াও রীতিমতো তোলপাড়, কি পেলাম এবং কি পেলাম না তা নিয়ে যখন চর্চা চলছে, এ কথা ঠিক রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে কিন্তু এই যে বৈঠক হলো তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য বা তাহাব্বুর রানার প্রত্যর্পণ থেকে শুরু করে সন্ত্রাসবাদ নিয়ে বা যে সমস্ত ফটো অপ তৈরি হলো মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, ফলে দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্ক যেরকম আমরা দেখেছি তা থেকে খুব একটা আলাদা দেখিনি। সেক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস নিশ্চয়ই ছিল, কিন্তু যেখানে প্রশ্ন তোলার জায়গা বাণিজ্য ক্ষেত্রে, সেই বিষয়টা কি হলো? অবশ্যই আমাদের মানতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যে শক্ত অবস্থানে ছিলেন, শুল্ক যুদ্ধের কথা কার্যত যেটা চীনের সাথে হালকা হলেও শুরু হয়েছে, সেই বিষয়টা থেকে কিন্তু ভারত গা বাঁচিয়ে চলেছে এবং সেটা থেকে অনেকটাই ভারত দূরে থাকতে পেরেছে। কিন্তু এর বাইরে ভারতের জন্য কি আনতে পারলো ডোনাল্ড ট্রাম্পের এই অনড় থেকে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন, আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায় বিজেপির তরফ থেকে। শুরুতে আমি জ্যোতির কাছে যাব। জ্যোতি, আমরা পলিটিক্যালি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বা এই নিয়ে আমাদের প্রাপ্তি, আমি বিষয়টা যাচ্ছি না, নিঃসন্দেহে যথেষ্ট ইতিবাচক দিক আমরা দেখেছি। সেখান থেকে একটা ভবিষ্যতে দুই দেশ কোয়াড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে আমরা একটা ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। কিন্তু বাণিজ্য ক্ষেত্রে, মানে আমি যে কারণে এই বিষয়টা নিয়ে আরও চর্চা করছি, কারণ এই কথা ঠিক একজন রাষ্ট্রপ্রধান বৈঠক করছেন, রাষ্ট্রপ্রধানের সঙ্গে উল্টো দিকে যিনি আছেন তিনি রাষ্ট্রপ্রধান বটে, আবার ব্যবসায়ীও বটে, তার সাথে ব্যবসায়িক ডিল করা যথেষ্ট চাপের। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন নরেন্দ্র মোদী খুব স্ট্রং নেগোশিয়েটার এবং তার দেখা সব থেকে বেস্ট নেগোশিয়েটার, কিন্তু তারপরেও আমরা পেলামটা কি? সেই তো তুমি যে হারে শুল্ক নেবে আমিও সেই হারে শুল্ক নেব, এই দাবিতেই অনড় রইলেন ডোনাল্ড ট্রাম্প। না, বিষয়টা হচ্ছে ফার্স্ট অফ অল আমি বলি যে আপনার বাংলাদেশ ইস্যুটাকে নিয়ে আমি জানি তুমি যদি বাংলাদেশ ইস্যু হলো আমি তোমার সাথে সাপোর্টই করব, আমি বিরোধিতাই যাব না। আমি সব প্রসঙ্গেই বলছি। বিষয়টা হচ্ছে যে দেখুন, সব থেকে বড় যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে ট্যারিফ, যে ট্যারিফটা কি হবে। কারণ আমরা জানি যে ইন্ডিয়ার সঙ্গে ইউএসএ একটা বড় ট্রেডিং পার্টনার এবং ইন্ডিয়া আর ইউএসএ মানে ইন্ডিয়ার হচ্ছে ট্রেড সারপ্লাস রয়েছে, মানে যেটা ইন্ডিয়া ইউএসএতে এক্সপোর্ট করে তার থেকে কম ইম্পোর্ট করে হচ্ছে আপনার ইউএসএ থেকে, হিউজ এক্সপোর্ট হয় মানে আপনার ইউএসএতে। এবার কথা হচ্ছে যে পজিটিভ, আমাদের ক্ষেত্রে এক্সট্রিমলি পজিটিভ। এবার কোশ্চেনটা হচ্ছে যদি এইখানে দুটো পার্সপেক্টিভ আছে। এক হচ্ছে ট্যারিফটা আমাদের জন্য খুবই ডেঞ্জারাস ছিল এই কারণের জন্য যে দেখুন, ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য একটা স্পেশাল কনসেশন দেয় আমেরিকা, সেটা গেল এক। দুই হচ্ছে আপনার নর্মাল ট্যারিফ, দুটো ক্ষেত্রে। এবার দুটো ক্ষেত্রের জন্য যদি ট্যারিফ বসাতো, এই যে ট্রেড সারপ্লাস যেটা আমাদের ছিল, সেই ট্রেড সারপ্লাস কমতে কমতে অনেক অ্যানালিস্ট মানে যারা বিশ্লেষণ করেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে, তারা বলছিলেন যে প্রায় এটা তলানিতে গিয়ে ঠেকবে, মানে ট্রেড সারপ্লাসটা থাকবে না, প্রায় মানে ইকুয়াল জায়গায় চলে আসবে। আজকে এই যে ধরুন যে নেগোসিয়েশনের কথা একটু আগে আপনি বললেন, যে নেগোসিয়েশন হবে এবং বাইল্যাটারাল এগ্রিমেন্ট হবে, মানে দ্বিপাক্ষিক আপনার চুক্তি হবে এবং আমরা মিলে দুটো পক্ষই ইউএস এবং ইন্ডিয়া দুটো পক্ষে মিলে সিদ্ধান্ত নেবে যে আলটিমেটলি কত পার্সেন্ট কিরকম ট্যারিফ লাগবে। মানে ওই যে অল আউট ট্যারিফ যেটা ভেনেজুয়েলার সঙ্গে লেগেছে বা হচ্ছে আপনার কানাডাকে যেটা বিভিন্ন ক্ষেত্রে, এবার এটা গুড সাইন। এই জায়গায় দাঁড়িয়ে সব্যসাচীদা যে এক্সপোর্ট হতো, নিঃসন্দেহে সেই এক্সপোর্টই হবে। এবং আপনি জানেন যে এক্সপোর্ট যদি হয় তার মাল্টিপল এফেক্ট থাকে, অর্থাৎ ইন্ডিয়ার লাভ, এটা তো একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। মানে অ্যাচিভমেন্ট কোন জায়গাটা বলছো আমি এখনো বুঝতে পারছি না। শুল্ক যুদ্ধ এড়ানোটা অ্যাচিভমেন্ট বলছো? অ্যাবসলিউটলি, বিকজ শুধু প্রাপ্তি বলতে এইটাই না, এটা তো এক। দুই হচ্ছে আপনি ধরুন এই যে বাংলাদেশ ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া, আমি আবারও বলছি, যদি এখানে যতজন প্যানেলিস্ট আছেন কেউ এটা অস্বীকার করবেন না, এটা বড় সড়ো কূটনৈতিক জয়। আমি সেই জায়গাটা যেতে চাইছি না, আমি নির্দিষ্ট একটা সেক্টরে থাকতে চাইছি। না, ট্যারিফ তো নিঃসন্দেহে ট্যারিফ এক। দুই হচ্ছে আপনার টেকনোলজি এবং ডিফেন্স মানে কর্পোরেশন, দুটো সেক্টরই ইউএস কিন্তু আপনার এখানে হেল্প করার জন্য বলেছেন, মানে ওনাদের এফডিআই মানে আমি এই জায়গা থেকে আমি একটু বিশ্বজিৎ দেখা যাচ্ছে। বিশ্বজিৎ দা, আমি এখনো পর্যন্ত আমার চোখে পড়েছে, আমি মিস করে গিয়ে থাকতে পারি, বাণিজ্য ঘাটতি রয়েছে নিঃসন্দেহে, আমরা এক্ষেত্রে এগিয়ে রয়েছি। অন্তত আমাদের যে পরপর যেটা চীন হোক বা রাশিয়া হোক, এই দেশগুলোতে আমাদের বাণিজ্যিক ঘাটতি অনেকটা, আমেরিকাটা উল্টো। এই জায়গায় দাঁড়িয়ে তো তাহলে ট্রাম্প টেকনিক্যালি কি মনে হচ্ছে না যে এই জায়গায় ট্রাম্প এক পয়েন্ট হলেও এগিয়ে গেলেন? কারণ ওই ঘাটতিটা আমি যদি তার
পার্সপেক্টিভে দেখি অনেকটা তিনি চাপ দিয়ে আদায় করে নিতে পারলেন। একদমই ঠিক বলেছো তুমি। দেখো, নরেন্দ্র মোদীকে যখন ট্রাম্প বন্ধু বলে সম্বোধন করেছেন, এই বন্ধুত্বটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বন্ধুত্বের থেকে বেশি কিছু পাওয়া গেল না। কেন গেল না আমি তোমাকে পরপর করে বলি। যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে, তার প্রথম হচ্ছে, আলোচনা তুমি করলে, জ্যোতি করলো, পারস্পরিক মাশুল নীতি। এটাতে ভারতবর্ষের কতটা লাভ হয়েছে, বরং এটা বলা যায় যে ভারতবর্ষের সবচেয়ে বেশি শুল্ক ছিল বলে আমেরিকাতেও ভারতীয় পণ্যের সেই শুল্ক দিতে হবে। এটাতে কিন্তু তেমনভাবে ভারতবর্ষ লাভবান হলো না, এবং 20টা মার্কিন পণ্যের শুল্ক কমাতে হয়েছে শুল্ক যুদ্ধ এড়ানোর জন্য। একদম। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, যেটা বলছে বাণিজ্যের ক্ষেত্রে ঐতিহাসিক বাণিজ্য পথ ধরে কাজ হবে। কি কি থাকবে তার মধ্যে? রেল থাকবে, সড়ক থাকবে, ভূগর্ভস্থ পথ থাকবে, এবং সেটা কোথায়? ইসরায়েল হয়ে ইতালি ছুঁয়ে আমেরিকায় আসবে। এবং সেটার জন্য কি বলছে যে আগামী দিনে 2030 সালের মধ্যে $50,000 কোটি বিজনেস হবে, এবং পারস্পরিক ক্ষেত্রে একটা বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবে। এখনো হয়নি, কিন্তু ভারতবর্ষের সঙ্গে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে ভারতবর্ষের পাওনা কি কি হলো, আর ভারতবর্ষ কি কি হারালো। আমরা অনেকগুলো প্রত্যাশা নিয়ে ভারতবর্ষের প্রতিনিধি এবং লিডার হিসাবে, তিনি তো শুধু আমাদের প্রধানমন্ত্রী নয়, আমাদের নেতাও। তিনি আমাদের হয়ে গেলেন ওখানে, যে ভারতবর্ষের জন্য অনেক কিছু নিয়ে আসবেন। বললেন যে 2047 সালে যে বিকশিত ভারত, তার সঙ্গে যে বন্ধন তৈরি করা, কারণ আমরা যেটা বলছিলাম মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, তার সঙ্গে মেক ইন্ডিয়া গ্রেট এগেইন, সেইটা আমেরিকা জানতে পারবে 2047 সালে। কিন্তু কোন পথে জানতে পারবে? কি কি বাণিজ্য ক্ষেত্রে? এখন পররাষ্ট্র পরিকাঠামোর ক্ষেত্রে বলেছে যে সামরিক পরিকাঠামো বা, কিন্তু একটা বিষয় তুমি মানবে, এটা ঠিক যেমন নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে ট্রাম্প সমশুল্কের কথা বলছেন, তেমনি এটাও কিন্তু নরেন্দ্র মোদী বুঝিয়ে দিতে পেরেছেন অন্তত, যে আপনার কাছে যদি আমেরিকা গ্রেট হতে পারে, আমার কাছেও ভারত গ্রেট। এই গ্রেটনেসের মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। একদম। কিন্তু সেইটা হওয়ার পথটা, কারণ দুজনের একটা জায়গায় মিল বলেছে যে মোদি যেমন ভারতবর্ষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, প্রাধান্য দেন, ট্রাম্পও তেমনভাবে আমেরিকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং ভালোবাসেন। এই দুটো ক্ষেত্রে তাদের মধ্যে মিল, সেই কথা তিনি বলেছেন। আর একটা জিনিস যেটা বলতে হবে, যে এই যে বাণিজ্য নীতিটা দুদেশের পক্ষে ভালো হবে একটা সময়, কিন্তু এর পাশাপাশি যে অভিবাসন ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ হচ্ছে, ফিরিয়ে দেওয়া, ভারতবর্ষ কিন্তু সেক্ষেত্রে কোনোভাবে বোঝাতে পারেনি ট্রাম্পকে যে যারা ওখানে গেছে, যারা ওখানে কাজ করছে, যাদেরকে তুমি মান্যতা দিয়েছিলে, তাদেরকে হঠাৎ অমানবিকভাবে হাতে শেকল দিয়ে মুখ বেঁধে ভারতবর্ষে পাঠাবে একজন বন্ধুর কাছ থেকে, এটা প্রত্যাশা করা যায় না। আচ্ছা, আমি একটু এই জায়গা থেকে অনিক বাবুর কাছে আসবো। অনিক বাবু, যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন করছেন, আমরা একাধিক শো করেছিলাম। শোতে দুটো বিষয় স্পষ্ট হয়েছিল। এক, যদি ডোনাল্ড ট্রাম্প আসেন, পলিটিক্যালি বিজেপির কাছে ভারতের জন্য এটা অনেকটা লাভদায়ক, অনেকটা সুবিধাজনক। একই সঙ্গে ইকোনমিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে, ট্রেডের দিক থেকে কিন্তু কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে। আমরা কি তারই একটা আঁচ দেখলাম এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে? দেখুন, প্রথম কথা আমাদের ভাবতে হবে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন ক্যাম্পেইনে ঠিক কি কি বিষয়গুলো বলেছিলেন। উনি ইলেকশন জিতে এসেছেন কোন বিষয়ের ওপরে? উনি ইলেকশন জিতে এসেছেন, উনি আবার আমেরিকার যে জাতীয়তাবাদী যে চিন্তা ভাবনা, সেটাকে উস্কে দিয়ে উনি ইলেকশন জিতেছেন। মেক আমেরিকা গ্রেট এগেন, এই যে ব্যাপারটা, এর মধ্যে কিন্তু আমেরিকাকে বাণিজ্য ক্ষেত্রে প্রতিষ্ঠা করারও একটা প্রচেষ্টা ডোনাল্ড ট্রাম্পের থাকবে। উনি নিজেও ব্যবসায়ী, যেটা সব্যসাচী তুমি বললে। ফলে যেটা হতে পারে যে ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্প অন্তত বাণিজ্য ক্ষেত্রে একেবারে সমানে সমানেই উনি চলবেন। আরেকটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, বিশ্ব বাণিজ্য আগামী দিনে কিন্তু সমশুল্কর দিকেই যাবে। অর্থাৎ একটি দেশ যে হারে শুল্ক চাপাবে, অন্য দেশও কিন্তু সেই হারেই শুল্ক চাপানো পছন্দ করবে। অর্থাৎ এই যে সমশুল্ক নীতি, এটাতে কিন্তু ভারতের বিদেশ নীতিকে আরো দক্ষ হতে হবে। আমি বলছি ট্যারিফ নেগোসিয়েটর হিসেবে ভারতের কূটনীতিকে আরো দক্ষ হতে হবে। অর্থাৎ যে শুল্ক নিয়ে আলাপ আলোচনায় ভারত তো অর্থনৈতিকভাবে এগোচ্ছে, পরিসংখ্যান বলছে ভারত আগামী দিনে হয়তো তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে।
এই রকম একটা অবস্থায় ভারতকে কিন্তু ভারতের যে ডিপ্লোমেসি কূটনীতি তাদের কিন্তু ট্যারিফ নেগোসিয়েশনের ব্যাপারে অত্যন্ত দক্ষ হতে হবে। আমার মনে হয় এখনো আমরা ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের কূটনীতির কথা বলছি, এখনো আমরা সেই পর্যায়ে যেতে পারিনি, অনেকটাই এগিয়েছি। আগামী দিনে কিন্তু এই সমশুল্ক নীতি আমরা দেখতে পাবো, হয়তো সারা বিশ্বেই আসছে। অলরেডি কানাডা, মেক্সিকো তারাও কিন্তু আমেরিকার ওপরে শুল্ক চাপিয়েছে। আমেরিকা যে হারে শুল্ক চাপাচ্ছে, কানাডা, মেক্সিকো ঠিক সেই হারে ঘোষণা করেছে। ফলে এই বাণিজ্য, ইকোনমিক ডিপ্লোমেসি কিন্তু এখন ডিপ্লোমেসির একটা প্রধান অস্ত্র, অর্থনৈতিক কূটনীতি। সেই অর্থনৈতিক ক্ষেত্রে কেউ কাউকে ছাড় দেবে না। ডোনাল্ড ট্রাম্পও ভারতকে ছাড় দেবে না। আগামী দিনে হয়তো ভারতও অন্য দেশকে ছাড় দেওয়ার মতো জায়গায় থাকবে না। একদমই একদমই। আমি আমাকে খুব তাড়াতাড়ি ইস্যু ভিত্তিক আলোচনা করতে হবে, যদি আমি নেক্সট প্রশ্নে আমি আসছি। একটু অ্যাডিশন করে দিই। অ্যাডিশনটা হচ্ছে যে আজকে যেটা আমরা মিস করছি আলোচনায়, সেটা হচ্ছে ট্যারিফ লাগানোর পরে, ধরুন চায়নার পরে যে ট্যারিফ লাগানো হলো, মেক্সিকোর পরে ট্যারিফ লাগানো হলো, কানাডার পরে ট্যারিফ লাগানো হলো, এই ট্যারিফ লাগানোর ফলে আপনার যে সাপ্লাই চেন যেটা ডিসরাপশন হচ্ছে, সেই সাপ্লাই চেনে ভারতীয়, যেহেতু আমরা মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট করছি, সেইখানে দাঁড়িয়ে আপনি দেখবেন ওখানে একটা ক্লজও আছে যে মেক ইন ইন্ডিয়ার কিন্তু বিরাট বড় একটা ভবিষ্যৎ রয়েছে। তার কারণ হচ্ছে যখনই সাপ্লাই চেন ডিসরাপ্ট হবে, সেখানে আমাদের যারা উদ্যোগপতি তারা কিন্তু ওখানে গিয়ে ইনভেস্ট করতে পারে। এই সুযোগটা নিতে হবে, একদম নিতে হবে, কেউ হাতে করে দিয়ে দেবে না, এটা নিতে হবে। সেটাই তো, আমাদের ট্যারিফ কম, আমাদের জন্য ট্যারিফ নেগোসিয়েশন হচ্ছে, ওয়্যারাস চায়নার জন্য ট্যারিফ বাড়াচ্ছে। তো এটা কিন্তু আমাদের জন্য অপরচুনিটি। নেক্সট ইস্যু বড়সড়, যেটা মনে হয়েছে আমার বড়সড় ধাক্কা আমাদের কাছে, কারণ ডলার নির্ভরতা কমানোর জন্য আমরা কিন্তু একটা বড়সড় চেষ্টা করেছি, কারণ ডলারকে এড়িয়ে যাতে আমরা পারস্পরিক যে মুদ্রা আছে তাতে আমরা ব্যবসা করতে পারি। এই ক্ষেত্রে ট্রাম্পের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ব্রিক্স তারা মৃত এবং তাদের কোনো ভূমিকা নেই। ডলার এড়িয়ে যদি ব্যবসাপাতি করতে যায় 100% শুল্ক চাপাবেন তিনি। এই জায়গায় দাঁড়িয়ে শুধু ভারত নয়, ব্রাজিল, চীন, রাশিয়া প্রত্যেকের কাছে কি বড়সড় চ্যালেঞ্জ না? আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। যদি নিঃসন্দেহে ডলার নির্ভরতা কমানো, এটা নরেন্দ্র মোদীরও বড়সড় স্বপ্ন, এই স্বপ্নকে অবশ্যই আমরা কুর্নিশ জানাবো। কিন্তু আজ ডোনাল্ড ট্রাম্প যদি বলেন এইসব যদি করতে যাই 100% শুল্ক চাপাবো, মানে শ্যাম রাখি না কুল, মানে দুকুলি তো যাওয়ার মতন জোগাড় এখন। না দেখুন, আন্তর্জাতিক পলিটিক্স যেটা, মানে আন্তর্জাতিক ভূ রাজনীতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপনার নেগোসিয়েশন হয়। যেমন ধরুন নেগোসিয়েশনটা কীরকম, এখনো পর্যন্ত প্রায় 27খানা দেশে আপনার হচ্ছে রুপিতে ট্রানজাকশন হচ্ছে একদম, এবং ইউপিআই যেটা, ইউপিআই মানে আমাদের যে ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস যেটা, সেটা ইন্ডিয়ারই মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট হিসেবে সেটা কিন্তু প্রায় আপনার 57 থেকে 58খানা দেশে অ্যাকসেপ্টেড, শ্রীলঙ্কাতেও এখন অ্যাকসেপ্টেড। তো সুতরাং এটা আমরা আমাদের মতো চালিয়ে যাব। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে এতদিন ধরে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বা যেভাবে একটা ধরুন হেজেমনি ক্রিয়েট করা হচ্ছিল, হেজেমনি ইন দ্য সেন্স প্রত্যেকটা দেশের গিয়ে সরকার ফেলে দেবো, সিআইএ পাপেটের মাধ্যমে ইউএস ডিপ স্টেটকে ইউজ করে, এই জায়গা দাঁড়িয়ে আমাদের একটা প্রবলেম ছিল যে আমার সোভারনিটি আমার কাছে, আমার সার্বভৌমত্ব আমার কাছে, তোমার দাদাগিরি ওই ডলারের মাধ্যমে সেটা চলবে না। একটা বার্তা দেওয়ার প্রয়োজন ছিল, সেই বার্তার ফল কিন্তু আপনার ব্রিক্স। এবং এই জায়গায় দাঁড়িয়ে যাতে কিনা ওরা মানে বার্তাটা পেয়ে একদম জায়গায় চলে আসে, তার জন্য কিন্তু একটা বার্তা দেওয়া। আচ্ছা, আমি খুব সংক্ষেপে যাবো, আমার সময় খুব কম, আর একটা ইস্যু আলোচনা করতে হবে। কিন্তু ট্রাম্প বলে দিচ্ছেন ব্রিক্স মৃত, ব্রিক্স ইজ ডেড। না, কারণ ব্রিক্স মৃত না বললে উনি আন্তর্জাতিক বাণিজ্যের যে বাজার, সেই বাজারে ডলার নির্ভরতা কমাতে পারবেন না। অর্থাৎ ডলার নির্ভরতা কমানোর ক্ষেত্রে ব্রিক্সের যে ভূমিকা, সেই ভূমিকাকে তিনি অগ্রাহ্য করছেন। তিনি বলছেন ডলারকে নিয়েই বিজনেস করতে হবে, নাহলে আন্তর্জাতিক, মানে একই সঙ্গে তিনি মনে করছেন ব্রিক্স চ্যালেঞ্জ বলে, এবং সেই কারণে তিনি মৃত বলছেন সবার সামনে। কারণ যদি ব্রিক্স বেঁচে থাকে তাহলে সবচেয়ে বড় হচ্ছে ডলার চ্যালেঞ্জের মুখে পড়বে। সুতরাং একটা ধরনের থ্রেট বলতে পারো, এটা ইকোনমিক একটা থ্রেট, যে থ্রেটের পরে বলা হচ্ছে যে তুমি যদি ডলারের নির্ভরতা কমাও পৃথিবীর যে কোনো দেশ, তাহলে আমেরিকা তার আমার সময় একদম নেই, আমি অনেকদার কাছে আসবো। অনেকবাবু, তাহলে ভবিষ্যৎ কি এই ডলার নির্ভরতা কমানোর, খুব সংক্ষেপে? দেখুন না, এমনটা নয় যে কালকেই ডলার নির্ভরতা কমে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে ডলারের উপরে যে বিশ্ব বাণিজ্য চলছে, সেটা কালকেই যে সরে যাবে সেরকমটা নয়। কিন্তু ডলারের পাশাপাশি বিশ্ব বাণিজ্যে যে অন্য মুদ্রারও চিন্তা ভাবনা হচ্ছে, যে ক্ষেত্রে ব্রিক্স অনেকটা এগিয়ে গেছে,
সেটা কিন্তু আমি বলবো একটা সদর্থক এবং ইতিবাচক একটা পদক্ষেপ। সে তার মধ্যে অবশ্যই ভারত আছে, কিন্তু আমরা যদি এরকম ভাবি যে কালকেই ডলার একেবারে উবে চলে যাবে, সেরকম কিন্তু হবে না। ডলার নির্ভরতা এখনো কিছুদিন থাকবে, কিন্তু পাশাপাশি অন্য মুদ্রারও আস্তে আস্তে গুরুত্ব বাড়াতে হবে। ভারত সেই খুব সংক্ষেপে বিষয়টা হচ্ছে যে এইভাবে না ডলারকে আপনি নিজের কারেন্সি হিসেবে আপনার শক্তিশালী যে মনোভাব সেটা কিন্তু আপনি বেশি দিন রাখতে পারবেন না। তার কারণ হিসেবে আপনার যেটা ব্লকচেন টেকনোলজি, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু একটা প্যারালাল ইকোনমি তৈরি হচ্ছে। সেখানে কিন্তু দেশের যে সময়ের অপেক্ষা, ট্রাম্প যতই না চান। আমার সময় একদম শেষ, আমি একদম লাস্ট মোমেন্টে, সবাইকে আমি 30 সেকেন্ডে বেশি দিতে পারবো না, আলোচনা করব। রাশিয়ার কাছ থেকে আমরা কম দামে তেল কিনছিলাম, সেই তেল আমরা রিফাইন করে বেশি দামে বিক্রি করছিলাম। টেকনিক্যালি তেলের দাম কমা উচিত ছিল, কিন্তু সরকার কমায়নি, সরকার লাভ করেছে। এখন ট্রাম্পের সঙ্গে যে কথাবার্তা হয়েছে তাতে এই নির্ভরতা আমেরিকার দিকে যাওয়ার সম্ভাবনা। প্রশ্ন হচ্ছে ইরান বা রাশিয়া থেকে কম দামে আমরা তেল কিনতে পারবো কিনা। যদি না পারি তাহলে কি তেলের দাম আবার বাড়বে, বেশি দামে তেল কিনবো? খুব সংক্ষেপে 30 সেকেন্ড। না সভ্যতা, ব্যাপার হচ্ছে যে ধরুন আজকে স্যাংশন আছে বলেই, মানে ইউএস রাশিয়ান অয়েলের উপরে স্যাংশন আছে বলে কিন্তু দামটা কম। কালকের ডেটে যেভাবে নেগোসিয়েশন হচ্ছে, মোদি যেভাবে নেগোসিয়েটরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আপনার ট্রাম্প এবং হচ্ছে আপনার পুতিনের মধ্যে, আজকে যেটা আমরা দেখতে পেয়েছি, তো সেখানে দাঁড়িয়ে আগামী দিন হয়তো ইউক্রেন যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, তখন রাশিয়ান অয়েলের পরে স্যাংশনটা কিন্তু শেষ হয়ে যাবে। তখন ইউএস অয়েল বলুন বা আপনার ইরানিয়ান অয়েল বলুন বা হচ্ছে আপনার রাশিয়ান অয়েল বলুন, একই প্রাইসে চলে আসবে। এই ইন্ডিয়ার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি। থ্রেটের কিছু নেই। আমার মনে হয় যদি বেশি দামে তেল কিনতে হয়, এখন বোঝা যাচ্ছে না যে তার রেটটা কি হবে। রাশিয়া যে দামে তেল দিত ভারতবর্ষকে, আমেরিকা যদি তার থেকে বেশি দামে আমেরিকার কাছ থেকে তেল নিতে হয়, তাহলে ভারতবর্ষের কোনো পথ নেই দাম বাড়ানো ছাড়া। হ্যাঁ, আমি বলছি যে এই 68 ও 71 এর মাঝখানে এতদিনের বেনিফিটটা তো আমরা পাইনি। কম দামে তেল কেনার পরে তার যে সুযোগ সুবিধাটা এখানকার মানুষ পাবে, এমনি দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। সেটা তো আঞ্চলিক বিষয়, কিন্তু আমি এই কথাটা বলতে চাইছি, যদি তেল বেশি দামে কিনতে হয় তার জন্য আমাদেরকে ভুগতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। তেলের দাম বাড়লে সেক্ষেত্রে এটা কিন্তু খুব একটা থ্রেট আমাদের কাছে একটা সংশয় তৈরি করে দিচ্ছে যে রাশিয়া নির্ভরতা কমে যখন আমেরিকার কাছ থেকে তেল কিনতে হবে, কোনো পার্থক্য নেই, একই দাম। বুঝতে পারছি না, আগে তেলের দামটা ঠিক করে দিন যে কত টাকায় আমাদেরকে আমেরিকা তেল দেবে। আমেরিকার কাছ থেকে তেল নিতে যখন আমরা বাধ্য থাকবো, পারস্পরিক সম্পর্কের জন্য সরাসরি প্রভাব পড়বে আমাদের উপর। আমরা প্রত্যেক দিন যখন বাজারে যাব, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে যদি বেশি দামে তেল কিনতে। না বেশি তারা কম দামেই কিনবে। আর অনেকগুলো ইস্যু, আমার সময় একদম শেষ হয়েছে, আমি শেষে অনেক বাবুর কাছেই যাব। বেশ কিছু গুরুত্বপূর্ণ, যেমন জ্যোতি বলছিল যে ডিফেন্সে বেশ কিছু টাই আপ হয়েছে, এআই সেক্টরে টাই আপ হয়েছে, সেক্ষেত্রে F-35 নিয়ে কথা হয়েছে। F-35 নিয়ে আমরা এখনো কিছু বলিনি। আসলে ট্রাম্প সরাসরি প্রেসার দেওয়ার জন্য বলে দিয়েছেন যে কেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটা নিয়ে ভাবনা চিন্তা করছি। এই জায়গায় দাঁড়িয়ে অনেক বাবু ফিউচারকে দেখছেন, ইনক্লুডিং তেল। দেখুন, তেলের ক্ষেত্রে আমার মনে হয় আমরা যেখান থেকে সস্তায় তেল পাবো আমরা সেখান থেকেই তেল নেব। আমরা এর আগেও যখন কোভিডের সময় রাশিয়ার থেকে তেল নিয়েছি, তখনও কিন্তু আমেরিকার একটা অবজেকশন ছিল, মনে থাকতে পারে, তখনও কিন্তু আমরা নিয়েছি। এবং ইরান বা রাশিয়ার থেকে আমরা অনেকদিন ধরে তেল নিচ্ছি, আমরা নিতে থাকবো। আমেরিকার থেকে যদি আমরা কম দামে পাই, আমরা আমেরিকার থেকেও নেব। অর্থাৎ আমরাও সেক্ষেত্রে বার্গেনিং করতে হবে, বাণিজ্যিক মনোভাব নিয়ে চলবো। যার থেকে তেল পাবো তার থেকেই আমরা তেল। আর প্রতিরক্ষা ক্ষেত্রে F-35 নিয়ে সবে আলোচনা শুরু হয়েছে, সেটা কবে আমাদের সামরিক বাহিনীর হাতে এসে পৌঁছবে সেটা এখন অনেক জল্পনার বিষয়। তবে আমার মনে হয় যে কোনো দুটো দেশের সম্পর্ক কিন্তু দাতা গ্রহীতার সম্পর্ক যেন না হয়ে যায়, সম্পর্কটাও কিন্তু একটা ইকুয়াল প্লেনের ওপর থাকা উচিত। সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের সেই দিকটাও দেখতে হবে। একদম, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। আর একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত ছিল, কিন্তু সময় নেই, কারণ মিনি নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে ফ্রান্সের সাথে ইউএস এর সাথেও কথা হয়েছে। যদি এটা ঠিকঠাক হয় তাহলে হয়তো আমাদের এই এত কারেন্টের দাম সেটা হয়তো কিছুটা নাগালে আসতে পারে। সেটা ভবিষ্যতে কি হবে সেটা ইউনিসকে এখন বলুন যে ব্যাগপত্র গোছাতে। অবভিয়াসলি আমি আবারও বলছি, কূটনৈতিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানে করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে কূটনৈতিকভাবে নরেন্দ্র মোদী সরকার কিভাবে ভারতের জন্য ভারতের ভালোটা ছিনিয়ে আনতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে, সেদিকে অবশ্যই নজর থাকবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। এর পরের খবর দেখুন শিলাদিত্যর সঙ্গে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।